ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান এবং দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ। আপনাদের স্বাগত সংবাদ সম্প্রসারণে। যেমনটি জানাচ্ছিলাম যে দিনের বাছাই করা সংবাদ, যদি বাছাই করা সংবাদ বলতে চাই, আমি কিছু সংবাদ যদি বলি যে 15-17 অক্টোবর কিন্তু সই হচ্ছে জুলাই সনদ, যেটি আমরা সন্ধ্যায় জানতে পারলাম। জনসাধারণের অংশ নেওয়ার সুবিধার কারণেই, এই সুবিধার জন্যই ছুটির দিনে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়া আরেকটি খবর যদি বলতে চাই, সেটা হচ্ছে গুমের মতো অপরাধের বিচারের সুযোগ নেই সামরিক আইনে, ট্রাইব্যুনাল আইনটি সংবিধানে সুরক্ষিত, প্রশ্ন তোলা যাবে না। আজকে ডিবিসি নিউজকে কথা বলেছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আরেকটি বিষয় যেটি হচ্ছে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে মির্জা ফখরুল এবং এও বলেছেন যে উপদেষ্টাদের কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব কাম্য নয়। আমরা এই তিনটি বিষয়ে আজকে আলোচনা করতে চাই। শুরুতে যেতে চাই সোহরাব হাসান, আপনার কাছে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। যে বিষয়টি আসলে যেটি হচ্ছে যে জুলাই সনদে স্বাক্ষরের যে বিষয়টি 15 তারিখটা 2 দিন পিছিয়ে 17 অক্টোবর করা হয়েছে, এই বিষয়ে বেশ কিছু নোট অফ ডিসেন্ট আছে বিএনপির। শেষ পর্যন্ত তারাও কিন্তু নোট অফ ডিসেন্ট থাকা সত্ত্বেও সেখানে স্বাক্ষর করার একটি সিদ্ধান্ত নিয়েছে। আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাই, আসলে মানে কি হতে পারে এই জুলাই সনদের স্বাক্ষর পরবর্তী বিষয়, রাজনৈতিক পটভূমি, প্রেক্ষাপট, সার্বিক বিবেচনা, আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাই শুরুতেই। ধন্যবাদ আপনাকে এবং সম্পাদক কামাল উদ্দিন সবুজকে শুভেচ্ছা। ডিবিসির দর্শকদের শুভেচ্ছা জানিয়ে আমি কথা শুরু করছি। প্রথম হচ্ছে জুলাই সনদ নিয়ে অনেক তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা হয়েছে। শেষ পর্যন্ত যদি একটি মতকে পৌঁছানো যায়, অর্থাৎ জুলাই সনদে সব রাজনৈতিক দল সই করে, সেটি একটা বড় অর্জন হবে। তবে ইতিমধ্যে কোনো কোনো রাজনৈতিক দল মৌলিক বিষয়ে যদি ঐকমত্য না হয় বা মৌলিক বিষয়ে তাদের আপত্তি থাকলে সই করবেন না বলেও কেউ কেউ জানিয়েছেন। সেক্ষেত্রে 33টি রাজনৈতিক দলের মধ্যে কতটি সই করে সেটা একটি বিষয়। তবে আমরা ধরে নিচ্ছি যে অধিকাংশ রাজনৈতিক দল সই করবে। পরে যে প্রশ্নটি আসছে, যে আপনি বলছিলেন যে নোট অফ ডিসেন্ট কোনো কোনো দলের আপত্তির বিষয় আছে। এখন গণভোটটা কি আপত্তি সহ হবে না আপত্তি বাদ দিয়ে হবে? 84টি বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিন্তু মতভেদ আছে। কখন গণভোট হবে এটা নিয়েও শেষ পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশন সরকারের উপরেই দায়িত্ব ছেড়ে দিয়েছে যে এটি ব্যাপারে সিদ্ধান্ত নেয়া। কিন্তু প্রশ্ন হলো, এই জাতীয় ঐকমত্য কমিশনের প্রধানও কিন্তু প্রধান উপদেষ্টা, আবার সরকারেরও প্রধান তিনি। তো সুতরাং কে কার কাছে দায়িত্ব হস্তান্তর করেন? একটা হতে পারে আনুষ্ঠানিকতা, যে জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশ করলো সেটাই উপদেষ্টা পরিষদে অনুমোদন নিয়ে, আর সেটি আমি মনে করি নেওয়াটাই ঠিক, নেওয়া হবে। কিন্তু যে বিষয়গুলো, যে বিষয় বিশেষ করে গণভোটটা কখন হবে, বিএনপি তো প্রথমে গণভোটের পক্ষে ছিল না। পরবর্তীকালে অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্রমাগত তাগিদ, চাপ বলে এবং জাতীয় ঐকমত্য কমিশনের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে তারা গণভোটে রাজি হয়েছে। এখন গণভোটটা যদি জাতীয় নির্বাচনের দিন হয়, এক ধরনের ফল হবে আশা করি। আর আগে হলে ভোটার উপস্থিতি কতটা তারা নিশ্চিত করতে পারবে সেই প্রশ্ন আছে। কারণ জাতীয় নির্বাচনের দিন যেটা হলো যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা চাইবে তার পক্ষে যত সম্ভব ভোটারদের নিয়ে আসতে। সুতরাং যে ভোটাররা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীকে ভোট দিবে, তাদের প্রতিনিধিকে ভোট দিবে, তারাই হয়তো জুলাই সনদের পক্ষে বা বিপক্ষে ভোট দিবেন বা ভোট দেওয়ার সুযোগ থাকবে। এখন কিন্তু এটি যদি আগে হয়, তখন 50% যদি ন্যূনতম ধরে নেই যে অনুমোদনের জন্য 50% ভোটার উপস্থিত করা নিশ্চিত করা প্রয়োজন, আর না হলে তো পুরো বিষয়টাই নাকচ হয়ে যায়। আর সেটি করতে পারবে কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। সংশ্লিষ্টরা বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেটি করা কঠিন হবে। কারণ তখন বিএনপির মতো বড় দল যদি এর পক্ষে না থাকে, অথবা তারা যদি উদাসীন থাকে যে যেহেতু তাদের প্রস্তাব অনুযায়ী
ভোটের দিন, জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট হচ্ছে না, সুতরাং গণভোট তার আগে হলে তারা যদি এ ব্যাপারে খুব তৎপর না হয়, তাহলে 50% ভোটার উপস্থিত করা খুবই দুরূহ হবে। এবং পুরো কিন্তু এই বিষয়টি মুহূর্তে আসলে পিয়ারের ক্ষেত্রে গণভোট কতটা প্রাসঙ্গিক সেটাও কিন্তু একটু প্রশ্ন থেকে যায়। সোহরাব হোসেন, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। কামালউদ্দিন সবুজ, এই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। পিয়ার পদ্ধতি এবং যে কথা বলেছে জুলাই সনদের স্বাক্ষর, এটা পর্যবেক্ষণ সোহরাব হোসেন তার তুলে ধরেছেন। আপনার কাছে যে বিষয়টি বা জানতে চাই যে পিয়ার নির্বাচনের মধ্যে গণভোট আসলে কতটা প্রাসঙ্গিক এই জায়গায়? না, প্রথম কথা হচ্ছে যে একটা বিষয়, এটা একটা পজিটিভ জিনিস। সেটা হচ্ছে যে আমরা গত কয়েক মাস ধরে লক্ষ্য করলাম যে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং জুলাই সনদ কি হবে, গণভোট হবে কি, গণভোটের মাধ্যমে হবে না হবে না, সাংবিধানিক বিভিন্ন আদেশ, নানা আলোচনা, নানা সমালোচনা, তার শেষ পর্যন্ত যেটা দেখা গেল যে অনেক তর্ক বিতর্কের পর সকল রাজনৈতিক দল অলমোস্ট, বিশেষ করে যারা প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য অনেক রাজনৈতিক দল এটা সম্মত হয়েছে তাদের কিছু রিজার্ভেশন সহ। এবং এই জন্যই জাতীয় ঐকমত্য কমিশন কিছু কিছু বিষয়ে, আপনি জানেন যে অলরেডি জাতীয় ঐকমত্য কমিশনের যে ডক্টর আলী রিয়াজ সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, সেটা জমাও দিয়েছেন এবং 15 তারিখে পরিবর্তে 17 তারিখে হবে। একটা একটা ওইটা বলছেন যেটা ঐতিহাসিক একটা ঘটনা ঘটতে যাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই একটা ঐতিহাসিক ঘটনা, কারণ এত বড় গণ অভ্যুত্থানের পরে এই জুলাই সনদ। এখন কথাটা হচ্ছে যে এই যে নোট অফ ডিসেন্ট এবং এগুলো সহই কিন্তু হচ্ছে। এখন কথাটা যে গণভোটের যে বিষয়টা আসছে, যে এটা যদি আগে করে তাহলে তো যেটা সৌরভ সাহেব বললেন সেটার একটা ব্যাপারটা আছে। একটা ব্যাপারটা হচ্ছে যে আপনার যদি নির্বাচনের দিন করে তাহলে কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু অনেক বেশি হবে, কিন্তু এটা কিন্তু দরকার আছে। তো যেটা বিএনপির প্রস্তাব, এবং আমার মনে হয় এটা বেশিরভাগই দলেরই প্রস্তাব, তাই এবং আমার শেষ পর্যন্ত তাই হবে সম্ভবত। এবং কিছু কিছু জিনিস ঐকমত্য কমিশন অন্যান্য রাজনৈতিক দলের উপর চাপিয়েও দিচ্ছেন, আমরা শুনছি যেটা বলা হচ্ছে যে কিছু কিছু বিষয় নিয়ে, যে কারণ অনেকগুলো বিষয়ে তারা একমত হতে পারেননি। তো যেটা দেখা যাচ্ছে যে আমরা যেটা নানা আলোচনা এবং সমালোচনার মধ্যে দিয়ে যেটা দেখতে পাচ্ছি যে যে জুলাই সনদটা স্বাক্ষরিত হচ্ছে সেটার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে হয়তো কিছু ইয়ে আছে, নোট অফ ডিসেন্ট আছে বিএনপির। এবং আজকে ডক্টর বদিউল আলম মজুমদার সাহেব বলছেন যে জুলাই সনদের স্বাক্ষরের পরে যদি এটাকে ওইভাবে ইয়ে না করে তাহলে পরবর্তী সরকারের অবস্থা খারাপ হয়ে যাবে। এই ধরনের একটা উনি একটা ওপিনিয়ন দিয়েছেন। বিষয়টা হচ্ছে যে আমরা যে গণ অভ্যুত্থানের কথা বলছি, সেই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই গণ অভ্যুত্থানের স্পিরিট যদি আহ রাজনৈতিক দলগুলি মোটা দাগে যদি ধারণ করে তাহলে আমার মনে হয় সকল বাংলাদেশের বেশিরভাগ মানুষের জনসমর্থন পাবে। আর যদি ধারণ না করে ছোটখাটো অনেক বিষয় নিয়ে যদি অনেক বিষয়ে তারা তর্কে জড়িয়ে যায় এবং গণতন্ত্রের পথকে যদি বিপদ সংকুল করে ফেলে কেউ, তাহলে সেটা কেউ মেনে নেয়। মানে সেই জন্যই আমার মনে হয় বিএনপি প্রথমে কিন্তু গণভোটে রাজি ছিল না, তো কাজে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের অনেক বিষয়ে অমত থাকলেও তারা এটাতে আপনার কি বলে সই করতে যাচ্ছে এবং তাদের নামও ঠিক হয়ে গেছে। বিএনপি থেকে কারা করবেন, দুইজন জামাত থেকে কারা করবেন, এনসিপি থেকে কারা করবেন। এটা একটা পজিটিভ দিক। আর বিষয়টা হচ্ছে যে তর্ক বিতর্ক এগুলো তো থাকবেই, কিন্তু মোটা দাগে আপনার যদি বাংলাদেশ যে আজকে 16-17 বছর পরে, 20 বছর পরে যে গণতন্ত্রের যে মানে পথে হাঁটার যে সুযোগ পেল, সেটাকে সেই পথে হাঁটতে হলে তো এখনো তো হাঁটা পুরোপুরি শুরু হয় নাই, মানে একটা পথ উন্মুক্ত হয়েছে। একটা তো প্রক্রিয়া কাজেই শুরু হয়েছে মাত্র। হ্যাঁ, প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটাকে রাজনৈতিক দলগুলো খুব ভালো করে জানেন, যারা গত 20 বছর এই একটা নির্বাচনের জন্য তারা সংগ্রাম করেছে। অনেক আপনার কি বলে অনেক জীবন দিতে হয়েছে রাজনৈতিক দলের নেতা কর্মীদের, সাধারণ মানুষকে জীবন দিতে। তাহলে এতগুলি প্রাণের যে বিনিময়ে যেই সুযোগ তৈরি হলো, সেই সুযোগ যদি কোনোভাবে হাতছাড়া হয়, কোনোভাবে যদি এর ব্যর্থ মানে কি বলে বিপদের মুখে পড়ে, তাহলে তো সে বাংলাদেশ আবার বিপদের মধ্যে পড়বে। তো কাজেই রাজনৈতিক দলগুলোর নিশ্চয়ই প্রত্যেকটা রাজনৈতিক দলের নানা হিসাব আছে, তাদের নানা মানে কৌশল আছে, সেগুলো তো থাকবেই। আমি মনে করি গণতন্ত্রের জন্য
যে আমরা যে গণতন্ত্রের কথা বলি সবসময়, সবাই বলি, আমরা পেশাজীবীরাও বলি, কিন্তু আসলে গণতন্ত্র প্র্যাকটিস করা এবং সেটাকে সত্যিকার অর্থে একটা নিখুঁত গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে নিয়ে যাওয়ার জন্য এটা কিন্তু সবসময় পরিচর্যার বিষয়। এটা সবসময় এটা একটা এক্সারসাইজ করতে হয়, সেটা মুখে বললে হবে না। কাজেই রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বিএনপির এখানে অন্যতম প্রধান দায়িত্ব, যেহেতু সবচেয়ে বড় রাজনৈতিক দল, যদিও তারা অনেক মির্জা ফখরুল সাহেব এখনো বলছেন যে আগামী নির্বাচন নিয়ে এখনো অনেক একটি মহল ষড়যন্ত্র করছে, এবং উনি আবার এটাও বলছেন, দেখুন আজকে আমি দেখলাম যে কিছু কিছু উপদেষ্টা একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন। পক্ষপাতিত্ব সেগুলো করার একটা প্রশ্ন তুলেছেন তিনি। পক্ষপাতিত্বের কথা আছে, এসব কথা তো আছে, কিন্তু আমার কথাটা হচ্ছে যে এসব অভিযোগ পাল্টা অভিযোগ থাকবে। আমরা মনে করি, আমরা প্রথম দিকে যে এখন দেখেছি, দেখেন এর মধ্যে এখন যে আমরা তো প্রথম এমনও মনে হয়েছে যে জুলাই সনদিও তো স্বাক্ষরিত হবে না, কিন্তু এখন তো দেখছি যে স্বাক্ষরিত হচ্ছে এবং শেষ পর্যন্ত বিএনপি সেখানে স্বাক্ষর করবে বলেছে। করছে, এবং প্রথম বিএনপি গণভোটও রাজি ছিল না, সেই বিএনপি আবার গণভোটও সেই কিন্তু জায়গায় আসছে। নিজেদের সিদ্ধান্ত একটু শিথিলও ছাড় করেছে দিয়েছে, তারা। এবং জামাতও নিশ্চয়ই ছাড় দিবে, কারণ জামাত তো ছাড় না দিয়ে তাদের কোনো অপশন আছে বলে আমি মনে করি না। এবং এনসিপি কেও ছাড় দিতে হবে, অর্থাৎ কারণ এই মুহূর্তে ঐক্যের ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো বিকল্প নেই, মানে বিষয়টা হচ্ছে নেই, তাই। স্ট্রাকচার দল হিসাবে এখনো আবির্ভূত হইতে পারেনি এনসিপি। কাজেই তাদের ভূমিকা ডেফিনেটলি আছে, তারা নেতৃত্ব দিয়েছে এই গণ অভ্যুত্থানে, কিন্তু ছাড় তাদেরকে দিতে হবে, কারণ এটা তো একটা নির্বাচনের ব্যাপার। এটা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা সমালোচনা হবে। আমরা যেটা বলি, আমরা একজন পেশাজীবী হিসাবে এবং একজন এদেশের নাগরিক হিসাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সুযোগ সৃষ্টি হয়েছে 17-18 বছর পরে, যে নির্বাচনের জন্য মানুষ উন্মুখ হয়ে আছে, এটাকে সবাইকে অর্থাৎ অত্যন্ত সেই সুযোগটাকে আন্তরিক যথাসম্ভব ঐক্যের ভিত্তিতে কাজে লাগানোটা এখন হচ্ছে মানে প্রণিধানযোগ্য বিষয়। আপনার মত হচ্ছে তাই। কামালউদ্দিন সবুজ, সোহরাব হাসান, আপনারা দুজন আমাদের সাথে থাকুন। একটা বিরতির সময় হয়েছে, আমরা একটা বিরতিতে যেতে চাই। বিরতির পর আপনাদের সাথে আমরা অন্য প্রসঙ্গে নিয়ে আরো আলোচনায় ফিরবো। দর্শক, সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান এবং দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামালউদ্দিন সবুজ। আপনাদের পর বিরতির পর আবারও স্বাগত আপনাদের। সোহরাব হাসান, বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়ে আরেকটি বলছিলাম যে বাছাই করা সংবাদের মধ্যে গুমের মতো অপরাধের বিচারের সুযোগ নেই সামরিক আইনে, এবং ট্রাইব্যুনাল আইনটি সংবিধানে সুরক্ষিত এবং প্রশ্ন তোলা যাবে না। আজকে আমাদের ডিবিসি নিউজকে এক সাক্ষাৎকারে চিফ প্রসিকিউটর এই কথাটি বলেছেন। সাম্প্রতিক যে গত 2-1 দিন ধরে যে খুবই আলোচিত একটি বিষয়, যে সেনা সদস্যদের বিচারের বিষয়টি সিভিল কোর্টে করবে না, সামরিক আইনে তাদের হবে। তো এই বিষয়টি নিয়ে আসলে আপনার দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতায় যদি বলি, এ ধরনের একটা পরিস্থিতি যে সামনে এসছে, সেই জায়গায় আসলে আপনার পর্যবেক্ষণ কি বলে? ধন্যবাদ। প্রথমেই বলতে হয় যে বাংলাদেশের 54 বছরের রাজনৈতিক উত্থান পতনের সঙ্গে আইনি লড়াইয়েরও কিন্তু একটা উত্থান পতন আছে। যখন আমরা নিশ্চয়ই। অনেকটা অকাট্য অমোঘ সত্য মনে করি, পরবর্তীকালে কিন্তু সেটি সত্য হিসেবে টিকে থাকে না। সুতরাং এই যে প্রশ্ন করা যাবে না, আমি মনে করি এই ধারণাটি কতটা যৌক্তিক। কারণ যে কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে, এবং প্রশ্ন করলে তা আদালতের মাধ্যমেই তার মীমাংসা হওয়ার কথা। এমনকি সংবিধানের ব্যাখ্যাও তো আদালতই দেন শেষ পর্যন্ত। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি বলবো যে সামরিক কর্তৃপক্ষ থেকে যে প্রতিক্রিয়াটি জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে, সেটি ইতিবাচক। কারণ তারা বলেছে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে যে কোনো অভিযোগ থাকলে তার সেটি সেনা কর্মকর্তা হোক, সাবেক কর্মকর্তা হোক, তাদের বিচারের মুখোমুখি করতে তারা দ্বিধা করবে না। এবং ইতিমধ্যে যারা ইন সার্ভিসে সম্ভবত 15 জন বা 16 জন, তাদেরকে 14 জন। 14 জন, তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। অর্থাৎ এটাও কিন্তু এক ধরনের বিচার প্রক্রিয়া। এখন যে বিষয়টি হচ্ছে, যেহেতু তারা সামরিক বাহিনীর সদস্য, তাদের বেসামরিক আদালতে বিচার হবে না সামরিক আদালতে বিচার হবে, সেই প্রশ্নটিও সেখানেও কিন্তু সাংবিধানিক প্রশ্ন এবং আইন আদালতের বিষয়টি জড়িত। এটি নিয়ে কিন্তু আমাদের মনে থাকার কথা অনেকেরই যে জিয়াউর রহমান সরকারের আমলে কর্নেল তাহেরের বিচার হয়েছিল সামরিক আদালতে, এবং সেখানে প্রশ্ন উঠেছিল যে যেহেতু সেনা বিদ্রোহের অভিযোগে হয়েছিল, কিন্তু কর্নেল তাহের বা অন্য যারা অভিযুক্ত ছিলেন তাদের 2-1 জন বাদে সবাই ছিলেন বেসামরিক নাগরিক তখন বা অবসরপ্রাপ্ত। ওই বিচার নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল।
সুতরাং বিচার নিয়ে প্রশ্ন ওঠা যাবে না। এ ধরনের সিদ্ধান্ত আহ, ভবিষ্যতে থোপে টিকবে কিনা এই প্রশ্ন আছে। তবে আমরা চাই যে অপরাধ সংগঠিত হয়েছে, সেটা গুম হোক, হত্যা হোক, তার বিচার হওয়া উচিত, এবং সেই বিচারটা যাতে প্রশ্নহীন হয়, প্রশ্নবিদ্ধ না হয়, এই ব্যাপারে সবারই সতর্ক থাকা উচিত। কারণ অতীতের অনেক বিচার নিয়ে প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে কোনো বিচার নিয়ে প্রশ্ন উঠুক, এটা আমরা চাই না। নিশ্চয়ই আপনি দারুণভাবে আপনার বিষয়টি তুলে ধরেছেন। কামালউদ্দিন সবুজ, আপনার কাছে একই বিষয়ে যে প্রশ্নটি জানতে চাই সেটি হচ্ছে যে অনেকেই বলছে যে সামরিক আইন আর আমাদের সিভিল আইন দুটার মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু এই জায়গায় তো একটা জিনিস ক্লিয়ার করা হয়েছে, ট্রাইব্যুনাল আইনটি সংবিধানে সুরক্ষিত। আসলে আপনার মতামতটা কি আসলে এই ক্ষেত্রে? এটি আসলে সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় কোনো প্রভাব ফেলবে কি? ধন্যবাদ। না, বিষয়টা হচ্ছে যে আইন যেটা বলছেন যে এটা সুরক্ষিত, এই, মানে আছে আইনটা, এবং সামরিক আইনের যে বিচার সেটা কিন্তু একটু ভিন্ন প্রক্রিয়া, আমরা জানি আমরা সেখানে। তো সেই জন্য এটা আমরা অনেক দিন ধরে বিশেষ করে সামাজিক মাধ্যমে অফিসিয়ালি না, যে আমরা বিভিন্ন অনেক কিছু দেখতে পেলাম যে আহ, যারা সামরিক বাহিনীর কর্মকর্তা যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ এসেছে, তাদের বিচারটা সামরিক মানে কি বলে, কোর্ট মার্শালে হওয়ার জন্য তারা মানে চেষ্টা হতে করেছিল। তো এখন আজকে যে সামরিক বাহিনী থেকে যে প্রেস কনফারেন্স করা হচ্ছে, সেখানে কিন্তু বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে, সেটা আমরা জানি, আমরা এটা বিস্তারিত আলোচনা করবো না। তবে তারা এটা বলেছেন যে যে 15 জনকে হেফাজতে নেওয়া হয়েছে সামরিক বাহিনীর, এবং তাদেরকে তাদের ফ্যামিলি থেকে ডিটাচড করা হয়েছে, এবং একজন মেজর জেনারেল, সম্ভবত ওনাকে, উনি মনে হয় ধারণা করা হচ্ছে উনি আত্মগোপনে চলে গেছেন, তারা বলছেন। এবং এই জন্য নজরদারি বাড়ানো হয়েছে আপনার সীমান্ত এলাকায়। তো যেটা হচ্ছে যে আমরা আসলে বাংলাদেশের মানুষ তো আসলে বিচার তো সবার জন্য সমান। তো বিচার যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, তারা তো যে অভিযোগ, এইসব অভিযোগ তো এই যে গুমের অভিযোগ, এবং যারা এইসব মানে আপনার কত মানুষ গুম হয়েছে, শত শত মানুষ গুম হয়ে গেছে, আমরা জানি, আমরা সেই গুমের কাহিনী, গুমের যার সে পরিবারদের কান্না আমরা গত কয়েক বছর ধরে শুনেছি। তো কাজেই সেই পরিবারগুলি এবং বাংলাদেশের মানুষ, এটাতে তো স্বাভাবিকভাবেই তারা চাইবে যে বিচারটা হোক, এবং নিশ্চয়ই এই বিচারটা যাতে বিতর্কিত কোনো বিচার না হয়, এটা যাতে বিতর্কের ঊর্ধ্বে থেকে বিচারটা হয়, যাতে একটা সুষ্ঠুভাবে হয়, যাতে যেটা গ্রহণযোগ্য বিচার হবে, তা আমরা তাই ধারণা করি। এবং আমি তো দেখলাম যে আজকে সামরিক কর্তৃপক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করা হয়েছে, তারা বলছে যে, তারা তো সুন্দর কথা বলেছে, তারা তো বলছে যে কেউ বিচারের ঊর্ধ্বে নয়, তারা তো আইসিটির আন্ডারেই বিচারটা হবে, এবং এটা মেনেই নিয়েছে দেখলাম। তো কাজেই আমি মনে করি যে, এবং আপনি জানেন যে হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দিয়েছে যে এই ধরনের একটা বিষয়, যে আইসিটিতে এই সামরিক বাহিনীর কর্মকর্তা যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে, এই যে বিচারটা যে শুরু করা গেল, এটা বাংলাদেশের জন্য একটা অত্যন্ত পজিটিভ জিনিস, একটা বাংলাদেশ আইনের শাসনের ক্ষেত্রে এগিয়ে গেছে অনেকাংশে, এটা তাদের এটা মন্তব্য। তো কাজে আমরা চাইবো, আমরা তো সবসময় বলি, গণতন্ত্রের কথা বলি, আইনের শাসনের কিন্তু কথা যদিও এখানে বলি। একটি কথা আছে যে এখনো বোধহয় তারা ওয়ারেন্টের কপিটি পায়নি, পেলে হয়তো বা তখন পরবর্তীতে একটি বিষয় হ্যাঁ, তারা। এখনো কেউ আন্তর্জাতিক পায় না, কিন্তু থেকে বলা হচ্ছে এগুলো সব ফর্মালাইজ করা হয়েছে, পাঠানো হয়েছে, হয়তো পাবে। কিন্তু কথাটা হচ্ছে যে অর্থাৎ তাদেরকে সেনা সবকিছু, সদর মানে সেনা হেফাজতে নেওয়াটা একটা বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে বলছেন, সেটা একটা অগ্রগতি হিসেবে দেখছেন আপনি। এবং সেটা স্বচ্ছভাবে হবে, এবং আমরা মনে করি যে বাংলাদেশে এমন এটা হওয়া উচিত, এই কারণে উচিত যাতে ভবিষ্যতে বাংলাদেশ এই ধরনের কেউ কর্মকাণ্ড করা, গুম করা বা হত্যা করা, বিচার বহির্ভূত হত্যা করা, এই ধরনের সাহস যাতে কেউই না পায়। কারণ আমরা তো আইনের শাসনের কথা বলি, আমরা তো একটা সুস্থ স্বাভাবিক সমাজের নিশ্চয়ই কথা বলি। আইনের শাসনের কথা বলি, অর্থাৎ আমরা জানি কিন্তু মানি না, মানে বিষয়টা থেকে বেরিয়ে আসা উচিত। নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে। আমরা আরেকটি সবশেষ বিষয় একটু আলোচনা করতে চাই। সোহরাব হাসান, আপনার কাছে ফিরতে চাই, যেটি কামালউদ্দিন সবুজ তার বিরতির আগে যেটি বলেছিল, আমরাও যেটা আজকে আলোচনার বিষয় হিসেবে রেখেছিলাম, যে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছে মির্জা ফখরুল। কিন্তু আমাদের অতীত নির্বাচনের যে ইতিহাস, আমাদের অতীত নির্বাচনের যে গ্রহণযোগ্যতার যে প্রশ্নবোধক একটা চিহ্ন থেকে যায়, সেই ইতিহাস থেকে যদি বিশ্লেষণ করেন, আসলে এটা আদৌ কতটা সম্ভব আমাদের দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায়?
না, বিএনপি মহাসচিব যে কথা বলে, তিনি তো আগামী নির্বাচনে তার দল, বিএনপি মহাসচিব যে কথাই বলেছেন, তার দল তো আগামী নির্বাচনে অন্যতম প্রতিযোগী। তো সুতরাং তিনি তার চাইবেন, এবং একই সঙ্গে আশা করি তার দল থেকেও অনুরূপ ভূমিকা পালন করবে। অন্যান্য দলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কিন্তু এই সাম্প্রতিক বিতর্কটা এসেছে একজন সাবেক উপদেষ্টা এবং এনসিপির নেতা নাহিদ ইসলাম উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা বলেছেন, এবং কোন কোন দলের সাথে তাদের সম্পৃক্ততার কথা বলেছেন। আমার ধারণা এটা তার একটা জবাব হিসাবেই বিএনপি মহাসচিব কথাটি বলেছেন। এটি রাজনীতিকরা তো প্রতিদিনই বক্তৃতা বিবৃতিতে অনেক কথা বলেন, পাল্টাপাল্টি। তো সুতরাং এটির এর ভিতরে গভীর কিছু আছে বলে মনে করি না, কারণ এই অর্থাৎ নির্বাচনটি হচ্ছে নির্বাচনী একটা মানে নির্দলীয় সরকারের নির্বাচনী নানা সংখ্যা থাকে, সেখান সরকারের থেকে হয়তো তিনি একটি তার একটি মানে কথা বলেছেন, সেখান থেকে হয়তো তার ইচ্ছা একটি পোষণ করেছেন যে নির্বাচনটা ফ্রি এন্ড ফেয়ার। করার দায়িত্ব সরকারের। নিশ্চয়ই, হ্যাঁ। সোহরাব হাসান এবং কামালউদ্দিন সবুজ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সংবাদ সম্প্রসারণে এসে আপনাদের পর্যবেক্ষণ আমাদের মাধ্যমে তুলে ধরার জন্য। দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।